এখানেও একটা ক্লাস ডেফিসিট আছে among the intellectuals between Bangladesh and India। সেটা হচ্ছে এখানকার সমস্ত বই ওখানে গিয়ে বাংলা অনুবাদ হয়ে যাচ্ছে। অথবা যেমন সুনীল মুখোপাধ্যায়, অথবা সত্য চট্টোপাধ্যায়, অথবা জয় গোস্বামী, অথবা অমিয় চৌধুরী, যেই হোক না কেন তার বইটা যখন বাংলাদেশে যাচ্ছে তখন ওরা একজন পাবলিশারকে চেঞ্জ করে দিয়ে বইটা খুব ছেপে দিচ্ছে। এবং যেহেতু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাপার, সুতরাং এখানে কেউ কিছু বলতে পারছে না। সুতরাং এই ব্যাপারগুলোকে সংশোধন করে নেওয়া বর্তমান দরকার। আর যে কথাটা আমি বলছিলাম যে বাংলাদেশে একটা সিভিল সোসাইটি গড়ে ওঠেনি, সিভিল সোসাইটি গড়ার মুজিবুর রহমান তার একটা কারণ, যিনি একটা সিভিল সোসাইটিকে সেইভাবে গড়তে দেননি, যেটা নাকি এখানে অনেককে দিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে সিভিল সোসাইটি একটা গড়ে উঠতে যাচ্ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে 1990s-এ এরশাদ যখন ক্ষমতা থেকে সরে গিয়ে ইলেকশন মানে ডেমোক্রেটিক ইলেকশন করতে দিলেন, তখন একটা সিভিল সোসাইটি একটা মুভমেন্ট এসেছিল, যার ফলে একটা ইলেকশন হলো 96-এ এবং সেখানে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। এবং আসার পরে আবার 2001-এ যখন ইলেকশনটা হলো, ইলেকশন দেখা গেল যে বাংলাদেশে এমনভাবে ভোটটা হলো যে মানে এটা কল্পনা করা যায় না। মুনতাসির মামুনের বাংলা বই আছে, আমি নিজে দেখে এসেছি। একটা ফ্যামিলির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যেখানে ভোট দেওয়ার জন্য তাদের পরের দিন তাদের মেয়েকে রেস্ট হয়ে গিয়েছিল এবং সেই মেয়েকে পাঠিয়ে দেওয়া হয় বিদেশে পড়াশোনা করার জন্য। ফলে এই সিভিল সোসাইটির ধারণাটাই এই খালেদা জিয়া বা এই যারা ফান্ডামেন্টালিস্ট আছে বাংলাদেশে, তাদের ক্ষেত্রে ওটা এখনো গড়ে উঠতে পারেনি। এটা একমাত্র আমি দেখলাম এই সিভিল সোসাইটিতে গড়ে উঠলো। গড়ে উঠতে পারে তার আরেকটা কারণ শুনুন, যে ওখানে নিয়ম আছে যে একটা পরেই নিয়মটা করেছিল আর কি, সেটা হচ্ছে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। পৃথিবীর সমস্ত দেশেই কেয়ারটেকার গভর্নমেন্টের একটা আইডিয়া আছে, কিন্তু এটা কখনো ফর্মালাইজড নয়। অর্থাৎ ইলেকশনের আগে যিনি প্রাইম মিনিস্টার থাকবেন বা প্রেসিডেন্ট থাকবেন, তিনি রিজাইন করবেন, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। অর্থাৎ তিনি কোনো পলিসি ডিসিশন নিতে পারবেন না, কিন্তু কতগুলো কাজ করতে পারবেন। কিন্তু ওখানে দেখা গেল যে ওরা ডেলিভারেটলি একটা করলো, মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করলো আর কি। যে কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে যে 3 মাস আগে ইলেকশনের 3 মাস আগে রিজাইন করবেন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট এটসেট্রা। তখন একজন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অথবা এ নাম্বার অফ পিপল তারা ওই কেয়ারটেকার গভর্নমেন্ট করে ইলেকশনটা করে দেবে। ঘটনাটা হলো, দেখুন কি ঘটনা, সেটা হচ্ছে 2005-এ যখন ইলেকশনটা হবে, সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট এলেন, 11 জন মেম্বার এক একটা ডিপার্টমেন্ট নিলেন এবং নিয়ে ওরা কিন্তু 3 মাসের ভিতরে এইটা ইলেকশনটা করতে পারলেন না। ইটস রোলড অন টু 27 মান্থস। এই 27 মাস ধরে তারা কেয়ারটেকার গভর্নমেন্ট করে গেলেন। এখন ফলে হলো কি যে 2008-এ আমি ইলেকশনের সময় ছিলাম বাংলাদেশে, সেই সময় দেখলাম যেটা খুব আশ্চর্যভাবে সমস্ত বাংলাদেশকে বলে দেখেছিলাম যে মিলিটারি স্টু একদম মানে কোনোরকম ইন্টারভেনশন হলো না, কিচ্ছু হলো না। এমন ইলেকশন কমিশনার যিনি শামসুল হুদা বোধহয় তখন তার নাম, তিনি বললেন যে ওই 18 জনকে ওই যারা দুর্নীতি করেছিল তাদের দুদিক থেকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু ওই ঠিক ইলেকশনের বোধহয় 15 দিন আগে 19শে ডিসেম্বর তাদের রিলিজ করে দেওয়া হলো। রিলিজ করার পরে শামসুল হুদা চেঁচিয়ে বলবেন যে তার মানে এখন আমাকে তো ব্যালট করতে হয়, তাহলে হাতে লিখে কাগজ দিয়ে ব্যালট করতে হবে, আপনাদের কাগজে বেরিয়েছিল। কিন্তু দেখলাম যে আশ্চর্যভাবে একটা ইলেকশন হয়ে গেল, কোনোরকম কোনো ডিস্টারবেন্স নেই। এবং ভারতবর্ষে সে গল্প করেছিলাম যে আই নেভার স such an immaculate voter list with identity card, picture, etc. এবং অত্যন্ত সুন্দরভাবে ভোটটা হলো। সেখানে দেখা গেল যে শেখ হাসিনা এই মোর দ্যান 80% সিট পেয়ে তিনি প্রাইম মিনিস্টার হলেন। অথচ দেখুন এই কথাটা বলছে এই জন্যে, ঠিক তার কিছুদিন পরে ওদের উপজেলা বলে একটা জিনিস আছে, ওদের জেলা 64টা আর উপজেলা 480 or something like that। ঠিক 22শে জানুয়ারি, that means the parliament election was held on 29th December and the Upazila election was scheduled to be held on 22nd January, and 22nd January the election was held. But the fact is this, in 2008 December election, Hasina and Awami League, they got more than 29%, more than 80% seats, but in just 1 month later, it was found
that only 54% voting was there. But previously it was more than 75. And not only that, the Hasina government and Hasina's members were much reduced. এত কম সিট ওরা পেতে পারেন, ওরা কল্পনা করতে পারেনি। এইটি কিন্তু পরবর্তীকালে হয়েছে যে শেখ হাসিনা এটাকে 22 দিন ধরে তিনি কি করবেন, আর সিভিল সোসাইটিকে এনকারেজ করা করতে পারেননি। পরবর্তীকালে যেটা দেখে এসেছি, এখন কিন্তু আপনাদের ওখানে একটা সিভিল সোসাইটি গড়ে উঠছে, যেমন শাহবাগ মুভমেন্টের ক্ষেত্রে দেখলাম আমরা ইত্যাদি। এই দ্বিতীয়ত হচ্ছে যে ইউনাইটেড নেশনসের there are so many smaller states like আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা দেশ, যে দেশটা সম্পূর্ণ রিলিজিয়নকে ভিত্তি করে গড়ে উঠেছিল, একটা নেশন গড়ে উঠতে গেলে তার ফ্যাক্টরস লাগে, তার ভিতরে রিলিজিয়ন আছে, ল্যাঙ্গুয়েজ আছে ইত্যাদি। কিন্তু একটা দেশ শুধু একটা মাত্র এলিমেন্টের উপর নির্ভর করে গড়ে উঠতে পারে, এটা কিন্তু আমরা পৃথিবীতে কোথাও দেখিনি, which we find in বাংলাদেশ। তারপর বাংলাদেশটা ঘটেছিল ঠিক ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তারা বাংলাদেশটাকে গড়ে তুলল, এবং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে বাংলাদেশটা গড়ে উঠলো বলে একটা সুযোগ ছিল যে it is almost a homogeneous society বাংলাদেশে, যেটা we never find in India, not even in West Bengal. We not find the homogeneous society. Even then we find West Bengal is a civil society and movement of the civil society. But why it should not be in case of the in Bangladesh? Because যেটা হলো যে ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এটা গড়ে ওঠার ফলে যে সমস্ত রিলিজিয়াস এলিমেন্টস এবং যারা অত্যন্ত ফান্ডামেন্টালিস্ট, তাদের একটা বিরোধিতার ফলে এই সিভিল সোসাইটি মুভমেন্টটা গড়ে উঠতে পারেনি। অথচ পৃথিবীর সমস্ত দেশে কিন্তু এই সিভিল সোসাইটি যদি না থাকে, ইভেন হেরিডিয়ান সেন্স অফ দি টার্ম, সিভিল সোসাইটি যদি না থাকে তাহলে কোনো দেশ এগোতে পারে না, অথবা কোনো দেশে ডেমোক্রেসিটা থাকতে পারে না, সাস্টেন করতে পারে না। ডেমোক্রেসিটাকে সাস্টেন করতে গেলে সিভিল সোসাইটি ইজ এসেনশিয়াল, এবং ইফ দেয়ার ইজ ডেমোক্রেটিক ডেফিসিট ইন দি কান্ট্রি, তাই দেখা যাচ্ছে সেখানে সিভিল সোসাইটি গড়ে উঠতে পারে না। আনফর্চুনেটলি বাংলাদেশে ঠিক তাই ঘটেছে। আর এটা ঠিকই যে আমরা আমাদের ভেতরে বাংলাদেশের সঙ্গে আমাদের যে কালচারাল এক্সচেঞ্জটা হচ্ছে না তা নয়, অথবা ম্যান টু ম্যান এক্সচেঞ্জ হচ্ছে না তা নয়, এইখানে আমরা টুকটাক ডিপ্লোমেসিও বলতে পারি না, কিন্তু আসলে দরকার হচ্ছে দুটো গভর্নমেন্টের, দুটো দেশের দুটো গভর্নমেন্টের ভিতরে যদি এই তফাৎটা থাকে, তাহলে কখনোই দুটো দেশ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না। পাকিস্তানের সঙ্গে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, সুতরাং তবে বাংলাদেশ হ্যাজ দ্য enormous potentiality to be a developed state very soon. Thank you. Thank you. Dr. Semonti, our Bangladesh expert, to say few words. I just don't have much to say at all. Taking a small cue from what Omyo sir was telling, like civil society in Bangladesh, when I was studying there, But tell me one thing, that look, whether how much independent role that it plays, that is what is more important to judge its importance. If it does not have, if it is constantly a movement that has come out, the role of the civil society, which is against the government or whatever the practice is, religious fundamentalism that they stood for, if they have voiced for it, but that again got backtracked, literally backtracked. And even the government, the main political leaders also seem to take away their support, and it just got embroiled with its own fightings, because the entire movement got split with its own fighting. So where is the resilient character of the civil society? That means it is not able to supersede, it's put across its interest beyond the political motives. May I The ask main a question? Yeah. Now, while legitimate government in the sense, in a democratic country, if the opposition boycotts, if the opposition is not there, which actually happened during 1991 time in Dhaka. Therefore, if democratic culture is not percolated down below, then this civil society movement, it is not necessary that civil society will be there and civil society will be sustaining because of the movements here and there. Not that. Civil society will be there, but in that case, people's mind have certain amount of democratic ambitions that may be fulfilled. If there is democratic deficit, even in the perceptions of the ordinary people, the civil society doesn't have any meaning. and you wanted to say something? No, I was actually two things.
and came out. The very premise of such a thing as civil society is precisely that it's not a monolith. Because as soon as you start talking about civil society action, you're talking about multiplicity, you're talking about different groups who are all trying to do different kinds of things. So when I was listening to you talking about how civil societies come forward and then that civil society has gone back, I'm just wondering if there's a more nuanced way of looking at the way civil society is trying to act in one. Actually act as they like, but they have to obey the people who are funding them. That's why civil society, civil society is afraid of NGOs. NGOs, that is own agenda. And in that case, if the took money from other countries, but there was a condition, because conditionality was very stringent, that yes, we are giving you the money, you survey it, and you just give us the data first, we shall use the data, and then the data, you will be allowed to use the data. But we didn't accept it from CSDS. Then in 2001, the Ford Foundation opened it. No, you just generate the data, you use the data first, and then you send the data to us. But the data must be very authentic. That is, you cannot generate the data yourself. Data must come from the official element. That's why I'm telling that NGOs conditionalities is very stringent in case of the LCD, as Krishnan was saying, but it was not so in case of a purely democratic country. And Bangladesh is not that democratic. That's why the conditionalities are very stringent there. Two significant things I feel not yet been mentioned. One is that between Bangladesh and West Bengal, Bengali is standing in the world of languages at third or fourth point. Now fifth. Not fifth. But whatever, it is high up. And the other thing I wanted to mention is that the emancipation of women and their ability to economically rise was shown by Mohammed. So this is something which we lack. We don't have anything like that. That's all. আর কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে আমি অলওয়েজ দেয়ার হ্যাজ বিন সাম ওয়ে থ্রু ইন মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স সাম ওয়ে আই হ্যাভ বিন রিলেটেড টু বাংলাদেশ সো ইনিশিয়ালি when I was working in Delhi, it was a বাংলাদেশের electronic newspaper ছিল আমাদের. I used to work in Bangladesh. So this first thing, আমি বাংলাদেশে যাই, এই জিনিসগুলো আমি একটু জাস্ট তিনটে পয়েন্টস বলবো. একটা হলো আমার অবজারভেশন, এটা আমি মানে এখানে এসে শুনলাম যে মানে ট্যাগিং বাংলাদেশ অ্যাজ আ লিস্ট ডেভেলপ কান্ট্রি, আমার মনে হয় এখন বোধহয় আমাদের এই ট্যাগগুলো ভুলে যাওয়া উচিত. কারণ কি সেখানে ছিল, আমাকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটির গেস্ট হাউসে নিয়ে গেল, অত্যন্ত হসপিটালিটির ব্যাপারে বলতে গেলে দে নো হসপিটালিটি ভেরি ওয়েল. প্রথম দিন, দ্বিতীয় দিন যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, ঢাকা ইউনিভার্সিটির গেস্ট হাউস থেকে, আমি দেখলাম যে ওদের ক্লাস একদম শুরু হয় শার্পলি সকাল 8টায় এবং প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকজন স্টুডেন্ট ঠিক টাইমে ক্লাসরুমে চলে যায়. আমরা ইন্ডিয়াতে থেকে হয়তো নিজেদের খুব সুপিরিয়র মনে করি, কিন্তু আজকাল বোধহয় ইউনিভার্সিটি কলেজগুলোতে প্রফেসররা যারা এখানে আছে তারা জানেন স্টুডেন্টরা কীভাবে ক্লাস করে কিংবা তাদের অ্যাটেন্ডেন্স কীরকম. আমি এই জিনিসটা লক্ষ্য করলাম. তারপরে আমি ওদের ইন্টারন্যাশনাল রিলেশনসের ডিপার্টমেন্টের প্রফেসরদের সাথে এবং স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করেছি. তাদের নলেজ যে ইন্ডিয়া সম্বন্ধে এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সম্বন্ধে was an eye opener for me. If I have to tell you that, then I have to again go to an essay. So that was an eye opener. এবং আমাকে ওরা যে জিনিসটা দুজন ক্লাসরুম থেকে প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলো, ম্যাম ক্যান ইউ টেল মি ইন্ডিয়াতে রিয়েল ইন্টারনাল ডেভেলপমেন্ট, আমরা ইন্ডিয়ায় গিয়ে পড়াশোনা করতে চাই, ডেভেলপমেন্টটা রিয়েলি কিসে হচ্ছে? আমরা তো এন্টারটেনমেন্ট খুব শুনি ম্যাম, ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাদের প্রচুর, বলিউডের শাহরুখ খান অ্যান্ড আমির খান মেকিং লট অফ নিউজ, কিন্তু আর কি রিয়েল ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের একটু বলতে পারবেন? সেই খবরগুলো আমাদের এদিকে আসে. সো
that was one thing where I literally fumbled to tell them what real developments আমাদের এখানে really হচ্ছে, কারণ we all are witness to it, like what's really happening here in India. আর academics এ যে দুজন স্টুডেন্ট আমাকে সবসময় আমার সাথে অ্যাসোসিয়েট করে আমার সাথে বাংলাদেশের নানান জায়গা দেখিয়েছিল। ওরা আমাকে বললো, দিদি আমরা এখানে 4 বছর ধরে MA করি, তারপরে আমরা আমাদের যদি পাবলিকেশন ভালো থাকে আমরা চাকরি দিয়ে যাই। আমি বললাম তোমাদের কোনো পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স নিতে হয় না, তোমাদের কোনো গেস্ট লেকচারশিপ করাতে হয় না, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ফেস। বললো না, আমরা যদি স্টুডেন্ট ভালো হই আমাদেরকে টিচাররাই না, আমরা সেরকমভাবে ইউনিভার্সিটি থেকেই কল পেয়েছি। So I just said, okay, I just heard their stories and came back to Kolkata. But you know, both of the students, I'm still in touch with them, দুজনে ইউনিভার্সিটিতে এখন পড়াচ্ছে। তারা MA করে তাদের পাবলিকেশনও আছে, টিচাররাই হেল্প করে, পিয়ার রিভিউ জার্নালে তাদের পাবলিকেশন করে। They are right now incorporated in universities. I think in India